আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উপপাদ্য 17 করাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে যত সহজে তোমাদেরকে করানো যায় এই চেষ্টা করব। তো জ্যামিতিটা করার ক্ষেত্রে তোমার কিছু বেসিক ভালো করে জানতে হবে এবং ভিডিওটা এ টু জেড ভালো করে দেখবে। আশা করি এই জ্যামিতি নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তো এই জ্যামিতিটা করার আগে আমাদের কিছু বেসিক শিখতে হবে। আসলে বৃত্তের কেন্দ্র কোনটা, ব্যাস কোনটা, হ্যাঁ, এগুলো আমাদের ভালো করে শিখতে হবে। এখন এখানে কি বলা হয়েছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তা এক্ষেত্রে মনে রাখবা, এই যে একটা বৃত্ত আছে না, এই যে বৃত্তের, এটাকে বলা হয় একটা কেন্দ্র। এখন এই যে কেন্দ্র এবং মনে রাখবা, এই যে কেন্দ্রকে স্পর্শ করে যদি কোনো রেখা যায়, এই পুরোটাকে বলা হয় ব্যাস। এই পুরোটাকে কি বলা হয়? ব্যাস। আর এই যে এই যে এটাকে বলা হয় একটা জ্যা, এটাও একটা জ্যা, এগুলো কিন্তু ব্যাস ভিন্ন। ব্যাস না, এটা হচ্ছে ব্যাস ভিন্ন একটা জ্যা। তাহলে এটা হচ্ছে ব্যাস। এখন যদি বলি যে এতটুকু, এটা এতটুকুকে বলা হয় কিন্তু ব্যাসার্ধ। মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। এখন যদি বলি এইটা কি, এটা একটা ব্যাসার্ধ। যদি বলি যে এইটা কি, এটাও একটা ব্যাসার্ধ। মানে একটা বৃত্তের একাধিক ব্যাসার্ধ হইতে পারে। এবং এখানে বলা হয়েছে যে বিশেষ করে যে সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এখন লম্বটা কখন হবে? লম্বটা কখন হবে? যখন যখন সরল রৈখিক কোণ পরস্পর সমান হয়, তখন এটাকে বলা হয় লম্ব। কেমন? এখন যদি বলি যে এই একটা রেখা এবং এখান থেকে যদি একটা রেখা আমি আঁকতে যাই, আঁকার পরে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ এবং এই একটা কোণ, এবং এই দুটা এটাকে বলা হয় যুগল কোণ। মানে এই একটা কোণ, এই একটা কোণ, এসে যুগল রৈখিক কোণ। এটা একটা যুগল রৈখিক কোণ, কিন্তু এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান না। এখানে একটা কোণ স্থূল কোণ, একটা কোণ সূক্ষ্ম কোণ। আবার এই একটা রেখা। এখন এই রেখা যদি বলি যে এই একটা যদি আমরা একটা রেখা দেই, তাহলে এই যে যুগল রৈখিক কোণটা, এটা কিন্তু যুগল রৈখিক কোণ, কিন্তু এটা কিন্তু পরস্পর সমান না। মানে এই কোণটা কিন্তু সমান না। তা সমান কখন হবে? যখন কোনো রেখার উপর কোনো মানে যুগল রৈখিক কোণটা সমান হয়, তখন এর উপর লম্ব হয়ে যায়। এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি হয়ে যায়? 90 ডিগ্রি হয়ে যায়। মানে তখন পরস্পর সমান হয় কখন? যখন লম্ব হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই জ্যায়ের উপরে আমাদের একটা লম্ব যদি অঙ্কন করতে হয়, অবশ্যই এটা হচ্ছে যুগল রৈখিক কোণ পরস্পর সমান হইতে হবে। যখন যুগল রৈখিক কোণ পরস্পর সমান হবে, তখনই কি হবে? এই জ্যায়ের উপরে লম্ব হবে। তাহলে এখন আসো আমরা মেইন টপিকে আলোচনা করি। এখানে বলা হয়েছে কি, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। তাহলে আমাদের অবশ্যই একটা বৃত্ত লাগবে। আমি এখানে একটা বৃত্ত আঁকতেছি। এই হচ্ছে একটা বৃত্ত। এখানে বলা হয়েছে কি, যে বৃত্তের কেন্দ্র, তাহলে একটা বৃত্তের কেন্দ্র লাগবে। এই হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, নাম দিচ্ছি ও। তাহলে এখন দেখো, যে বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেছি। আর কি? ও ব্যাস ভিন্ন কোনো জ্যা। আমাদের একটা জ্যা লাগবে, এটা হইতে হবে ব্যাস ভিন্ন। ব্যাস হইতে পারবে না। তাহলে এখানে আমি একটা জ্যা নিচ্ছি ব্যাস ভিন্ন। এই যে একটা ব্যাস ভিন্ন জ্যা, নাম দিচ্ছি এ বি। তাহলে এবি হচ্ছে একটা ব্যাস ভিন্ন জ্যা। তারপরে কি বলছে? ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর। তাহলে কার মধ্যবিন্দুর? জ্যায়ের মধ্যবিন্দু। জ্যা কোনটা? এবি হচ্ছে জ্যা। তা জ্যায়ের মধ্যবিন্দু কোনটা? আমরা এখানে একটা মধ্যবিন্দু নিলাম, নাম দিলাম এম। নাম দিচ্ছি কি? এম। তাহলে এখানে এবি এর এবি এর মধ্যবিন্দু আমরা এখানে এম নিলাম। তারপরে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। কি রেখাংশ? সংযোজক কার? ও কেন্দ্র থেকে। তাহলে এই যে সংযোজক রেখাংশ কার উপর লম্ব হবে? ওই জ্যায়ের উপর লম্ব। জ্যা কোনটা? এবি। এবির উপরে লম্ব। তাহলে এখন আমাদের যে মেইন প্রমাণটা থাকবে কি, এই যে ও এম, ও এম লম্ব হচ্ছে এবি। এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন এখানে যা আঁকছি এতটুকুই আমরা এখন লিখবো বিশেষ নির্বাচনে। আমরা এখন লিখবো বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন কি বলছে এখানে? বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের নাম কি? বৃত্তের নাম হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। লিখবো আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে।
হচ্ছে ও ব্যাস ভিন্ন কোন যা, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন যা, এ বি ব্যাস ভিন্ন, এ বি ব্যাস ভিন্ন যা। তারপর কি বলছে যে ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু, তাহলে কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু। এ বি টা কি? জ্যা না? তাহলে আমরা এখানে লিখবো যে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু এম। ক্লিয়ার? তাহলে এ বি এর মধ্যবিন্দু কি? এম। আর কি বলছে? কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে এখানে সংযোজক রেখাংশ কোনটা? তাহলে ও এম। ও এম টা কি? সংযোজক রেখাংশ। লিখবো আমরা এখানে যে ও এম সংযোজক রেখাংশ, ও এম সংযোজক রেখাংশ, ও এম সংযোজক রেখাংশ। তারপর কি বলছে? সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা এখন লিখতে পারি প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে কি? এই যে ওএমটা এবির উপর লম্ব, ওই যে এখানে বলছে ওই জে এর উপর লম্ব, সংযোজক রেখাংশ মানে ওএম, এই ওএমটা এবির উপর লম্ব। আমরা লিখবো যে ও এম লম্ব হচ্ছে কি? এ বি। ক্লিয়ার? এখন এই প্রমাণটা করতে হলে আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে। কি করতে হবে? অঙ্কনটা হচ্ছে এই যে ও কমা এ, এটা যোগ করতে হবে এবং ও কমা বি যোগ করতে হবে। তাহলে এখন আমরা এখানে অঙ্কনটা লিখবো। অঙ্কন, অঙ্কন কি লিখবো আমরা? ও কমা এ এবং ও কমা বি যোগ করি, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। ক্লিয়ার? এখন এই প্রমাণটা করতে আমাদের এখানে যখন আমরা ও এ এবং ও বি যোগ করছি, এখানে দুইটা ত্রিভুজ পেয়েছি আমরা না? এখানে ও এম এ এই একটা ত্রিভুজ, ও এম বি এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করতে হবে। এখন সর্বসমটা কি? সর্বসম হচ্ছে মনে করো যে এই একটা ত্রিভুজ, মনে করো নাম দিচ্ছি আমি, এখানে নাম দিলাম যে এ বি সি, এই একটা ত্রিভুজ। আর এখানে এই একটা ত্রিভুজ, এটার নাম দিলাম ডি ই এফ, এই দুটো ত্রিভুজ। এই ত্রিভুজের যখন সর্বসম কখন হবে? যখন এবিসি ত্রিভুজটাকে যখন আমরা এই ডি ই এফ ত্রিভুজের উপরে মানে স্থাপন করব, মানে এ ত্রিভুজটা এটার উপরে যদি স্থাপন করে দেয়, যখন প্রত্যেকটা কোণ প্রত্যেকটা বাহু মিলে যাবে, তাইলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। তাইলে সর্বসম নিয়ম কি? যে তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান হইতে হবে। অথবা আরো শর্ত আছে, যদি কোনো ত্রিভুজের যে দুইটা বাহু একটা কোণ সমান হয়, তখনও ত্রিভুজের সর্বসম হয়। আবার যদি কখনো কোনো ত্রিভুজের দুইটা কোণ একটা বাহু সমান হয়, তাও সর্বসম হবে। যদি কোনো ত্রিভুজের তিনটা কোণ সমান, তাও হবে। যদি কোনো ত্রিভুজের তিনটা কোণ তিনটা বাহু সমান, তাও সর্বসম হবে। তাহলে মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তাহলে প্রমাণে আমরা যাচ্ছি, প্রমাণের ধাপগুলা। তাহলে প্রমাণটা ভালো করে বোঝো। আমরা এখানে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। একটা হচ্ছে ও এম এ এই ত্রিভুজটা, আর ও এম বি এই ত্রিভুজটা। তাহলে আমরা এখন লিখতে পারি যে ত্রিভুজ ও এম এ এবং ত্রিভুজ ও এম বি এর মধ্যে, তাহলে এর মধ্যে কি কি সমান আছে ভালো করে বোঝো। এখন আমি বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন সমান? কারণ ওএ আর ওবি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আর মনে রাখবা, যদি কোনো মানে কোনো বৃত্তের একাধিক ব্যাসার্ধ হয়, সবগুলো সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি ওএ সমান কি ওবি লেখা যায় না? আমরা এখানে লিখবো যে ও এ সমান হচ্ছে ও বি লেখা যায়। কেন লেখা যায় একটু এখানে লিখে দিবা, যথাযথতা লিখে দিবা যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? তারপরে আর কি কি সমান আছে? আমি বলতে পারি এখান থেকে এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন সমান হবে? কারণ এবি এর মধ্যবিন্দু কিন্তু এম, এবি এর মধ্যবিন্দু কি? এম। তাহলে অবশ্যই এই বাহুটা এই বাহুটা সমান। কোন রেখা যদি এটা হয়, যদি বললাম যে এবি একটা রেখা, এটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু কি? দুটোর অর্ধেক, মানে মাঝখানে যেটাকে বলি আমরা। তাহলে যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই বাহুটা সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি এ এম সমান বি এম। এ এম সমান কি লেখা যায়? বি এম। কেন লেখা যায়? আমরা লিখতে এখানে এম এ বি এর মধ্যবিন্দু,
এম এ বি এর মধ্য বিন্দু। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে আর যদি বলি আমি যে এই বাহুটা সমান কি এই বাহুটা লেখা যায় না, ওএম সমান কি ওএম লেখা যায় না? কারণ ওএম হচ্ছে সাধারণ বাহু। মনে করো যদি বলি এই একটা ত্রিভুজ যদি আমি আঁকতে যাই, এই ত্রিভুজটার নাম কি? ও এম এ। আবার এই ত্রিভুজ মানে এখানে আঁকবো, এই যে ত্রিভুজটা নাম দিচ্ছি কি? যে ও এম বি। তাহলে ও এম বি। এখন দেখো তো এই দুইটা ত্রিভুজ যখন একত্রে হয়ে যায় তাহলে এই যে এম বাহুটা এখানে তো হবে আমাদের। তাহলে এখানে বাহু কয়টা? একটা, দুইটা। তাহলে ও এম সমান ও এম লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এম সমান কিন্তু ও এম লেখা যায়। কেন লেখা যায়? এটা হচ্ছে সাধারণ বাহু। এটাকে হচ্ছে সাধারণ বাহু। ক্লিয়ার এতটুকু? এখন এখন যেহেতু এটা গেল আমাদের, তাহলে আমরা এখন বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান। অথবা দেখো যে এখানে আমাদের মূলত দেখো তো এই একটা বাহু, এই একটা এই বাহুটা মিলে গেছে, তারপর এই বাহুটা মিলে গেছে, তাহলে এই বাহুটা মিলে গেছে, তাহলে কি এই কোণটা আর এই কোণটা কি মিলে গেছে না আমাদের? আমরা বলতে পারি না? তাহলে এখানে কিন্তু এটাও লেখা যায়। অথবা যেহেতু তিনটা বাহুই আমাদের মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ ও এম এ সর্বসম। এই যে মিলে গেছে তিনটে বাহুই সমান, তাহলে ত্রিভুজ কি লেখা যায়? ও এম বি লেখা যায়। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে লিখতে পারি কি? লিখতে পারি আমরা যে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে লিখতে পারি যে সুতরাং কোণ ও এম এ ও এম এ সমান কোণ ও এম বি ও এম বি। এটা সমান কি? এক সমকোণ। এটা সমান কি? এক সমকোণ। এখানে একটু লিখতে পারি আমরা, যেহেতু প্রমাণে আমাদের কি লাগবে? ওএম লম্ব এবি লাগবে। লিখতে পারি যুগল যুগল রৈখিক রৈখিক কোণ যুগল রৈখিক কোণ পরস্পর পরস্পর সমান। যুগল রৈখিক কোণ পরস্পর সমান। তাই তাই প্রত্যেকটি কোণ এক সমকোণ। প্রত্যেকটি কোণ এক সমকোণ। এক সমকোণ। যুগল রৈখিক কোণ পরস্পর সমান, তাই প্রত্যেকটি কোণ এক সমকোণ, এটা বলা যায়। এখন তাইলে যেহেতু এই যে রৈখিক কোণটা এবির উপরে মানে মানে পড়ার পরে কি হয়েছে? এই কোণটা মিলে গেছে আমাদের। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে বলতে পারি ও এম লম্ব ওবি লেখা যায়। তাহলে সুতরাং লিখতে পারি আমরা যে ও এম লম্ব এ বি লেখা যায়। এটাই হচ্ছে প্রমাণিত। এটা হচ্ছে প্রমাণিত।